ভাবি কই শোনো, মাইটটা সাপ যদি চেইতে যায় এটা সামলানো বড় কঠিন। মাইটটা সাপ তো মানছে গনে না, না শোনো, মাইটটা সাপ যদি চেত নাই মনে করো না, যদি চেইতে যায় ফানক সাপের থেকে কিন্তু এটার বিষ বেশি হয়ে যায়। আসলে এই কথাটা কেন বললাম, এই মুহূর্তে গেল ধরেন 17 বছর একটা লড়াই সংগ্রাম শেষে যখন ক্ষমতার চেয়ারটা চোখের সামনে ভাসছে, এর মাঝখানে কোথায় থেকে যেন ডক্টর ইউনূস সরকার এসে বসে গেলেন, বাকি মুরব্বীদেরকে নিয়ে একটা সার্কেল তৈরি করলেন, সেইখানে আবার এই ছাত্র উপদেষ্টারা বসলেন, আবার রাজনৈতিক দল তৈরি হয়ে গেল রাতারাতি, আবার ক্ষমতার দিকে ধাবিত হওয়ার জন্য সংসদের ঠিক রোডটার মুখে। ভাবিকে আইডিয়াটা সুন্দর, ওই দেখা যায় সংসদ ভবনে এরকম একটা কবিতা বানানোর পরিকল্পনা ছিল হয়তোবা। এই সকল কিছু দেখে বিএনপির মনে মনে কি হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার কি করছেন, প্রশ্ন হচ্ছে এখানে। আর আজকে যে ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস, যতটুকু মান সম্মান আওয়ামী লীগের আমলে ডক্টর ইউনূস না হারাইছেন, আগামী দিনে হয়তোবা তিনি এটাও হারাই ফেলতে পারেন। কারণ বিএনপি কিন্তু অরিজিনালি ফানক সাপ টাইপেরই, আওয়ামী লীগ টাইপেরই, মানে কর্মীরা যারা আছে সব বুলেট এক একটা। বাট রাইট নাও তারেক রহমান দলটাকে খুবই শৃঙ্খলার সাথে চালানোর চেষ্টা করছেন। তারপরেও মাঝে মাঝে ঘটনা ঘটছে। তবে দলের ঊর্ধ্বতন পক্ষ থেকে যদি এরকম গরম বক্তব্য আসে, কর্মীরা কি করবে? অনেকদিন কিন্তু শরীরটা লাড়াচাড়া দেওয়ার একটা কিন্তু জায়গা পাইতেছে না, আসবে, মাঠে প্রতিপক্ষ আছে। বিএনপিও আসলে বাধ্য হচ্ছে। কেন? ইউনূস সরকারের যে সংস্কার শব্দটা আমার কাছে ভালোই লাগে, কেমন যেন সংস্কার অলওয়েজ নতুন, হ্যাঁ, কিন্তু অনেকের কাছে অ্যালার্জি শব্দটা নাকি। আওয়ামী লীগের সময় নাকি এরকম উন্নয়ন শব্দটা শুনলে অনেকের অ্যালার্জি হইতে পারে, এরকম মনে হয়। হচ্ছে নাকি হচ্ছে না? কমেন্ট করেন তো দেখি, হচ্ছে মনে নাকি? আচ্ছা যাই হোক, মূল আলোচনায় যাই। বিএনপির স্থায়ী কমিটির যিনি আছেন মির্জা আব্বাস, বরাবরই একজন কি বলা যে অ্যাকশন নেতা টাইপের, তিনি বলছেন যে বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার কাজ চালাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার। এখন এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? প্রথমে আমরা জাতীয় নাগরিক পার্টিকে দাবি করতেই পারি যে এই দলটাকে সুবিধা পায় তিনি দিচ্ছেন, এটা হচ্ছে বাস্তবতা, তাই না? তারপরে বি টিম হিসেবে জামাত কিছু পাচ্ছে, এটা অনেকে মনে করছেন, আমি তো এত কিছু জানি না। আচ্ছা যাই হোক, এরপর তিনি বলছেন ওদের হাতের, মানে এই ইউনূস সরকারের হাতের ওদের কলমের, এই যে কলম দিয়ে সাইন করে, অনেক দামি কলম, এই কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না। তো কি করবেন? সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। গেল নি মান সম্মান। কি করছে? সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। তো আপনারা কি একলা একলা করবেন? আপনারা বড় দল এই বললা না, শোনো, আমরা বড় দল ঠিক আছে, কিন্তু আমরা বিলিভ অন ডেমোক্রেসি। তো কি করবেন? বুদ্ধিটা হচ্ছে বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে ঠিক করে তা আবার জাতির কাছে তুলে ধরবে যে দেখো উনি এরকম কারেকশন করছে, আমরা এটা কাইটটা এরকম করছি, ঠিক আছে নি? আমার কথা কি হয়? এটা নাটকের ডায়লগ মনে হয়েছে, বিবারিয়া ডায়লগ। আচ্ছা, তো এরপরে তিনি বলছেন যে ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয়, তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। এখানে অনেকেরই আছে যে ডক্টর আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান, যার বাংলাদেশের নাগরিকত্বই নাই, আমেরিকার নাগরিকত্ব আছেন, সম্ভবত ডুয়েল আছেন, আই ডোন্ট নো, দীর্ঘদিন বাংলাদেশে থাকেন না। তো তিনি যখন সংস্কার কমিটির প্রধান হয়েছেন, এটা নিয়ে অনেকে আপত্তি তুলেছেন, বাট সরকার তার শক্ত ভূমিকা বজায় রেখেছিল। এখন এই যে টোটাল এই বক্তব্য, তিনি বলছেন যে আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করেন, আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। রিজভী সাহেব বলছেন মানে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী প্যাকেজটা কি? আরে মানে এরকম বলে আর কি, যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কি? সংস্কার তো চলমান প্রক্রিয়া, আপনারা যতটুকু করার দরকার নির্বাচনের জন্য দেয়া দেন। এখন যে নির্বাচন পিছাচ্ছে, বিএনপি মনে করছে যে এই সরকার নির্বাচন পেছানোর জন্য চেষ্টা করতেছে। কেন? ওনাদের যে কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এটাকে ম্যাচিউর করার জন্য। যদি জাতীয় নাগরিক পার্টি না হইতো ডক্টর ইউনূস সরকার প্রশ্নবিদ্ধ হইতো না, মনে রাখেন 100%। কিছুটা হয়তো জামাতের এরকম ছোঁয়াশাই নিয়ে অনেক কথা হইতো, বাট জাতীয় নাগরিক পার্টি ওনাকে বিতর্কিত করতেছে, এটা বাস্তব, এটা ওনার ড্রিমও, তিনিও চাচ্ছেন ছাত্র নেতৃত্ব। আসিফ নজরুল স্যার তো কইছে বাবা তোমরা 5টা 10টা বছর থাকো,
ভাবি কিটা কোনো কথা, কইডাই কথা, আমার কথা কি হয়, অবশ্যই হয়, এরকমই। যেটা হয়নি, আবার সাংবাদিক ইলিয়াস চিন্তা গেছে জাতীয় নাগরিক পার্টিরে কইছে দেশ চোষার মজা বোঝাবে। দেখেন শব্দ কোথায় থেকে কোথায় যাচ্ছে। তো এরকম যদি পরিস্থিতি হইতে থাকে 2-4 দিন পর ওনার নিয়ে কথাবার্তা হবে। আর আমার মনে হয় এতদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রোশান হলে যারাই পড়তো রাতারাতি তারা হিরো আলম হয়ে যেত। হিরো আলম বোঝেন নাই? আর বাংলাদেশে একসময় আওয়ামী লীগের নেতারে হারানোর জন্য, আরাফাতরে হারানোর জন্য হিরো আলম ভোটে দাঁড়াইছে, দেখছেন না? আলম এখন 10টা ভোট পাবে, দাঁড়ানোর সাহসই তো করে না, থাপড়ে দাঁত ফলাই দিবে। হইল কি, কারণ ওই সময়টা ছাগল দাঁড়াইলেও ছাগলের একটা জনপ্রিয়তা হয়ে যেত। বাট রাইট নাও আওয়ামী লীগ মাঠে নাই, এখানে হিসাবটা আলাদা। তো তখন ডক্টর ইউনূস সব দলের একটা পাইছেন, সমর্থন পাইছেন। আর এটা একটা পলিটিক্যাল ইস্যুও ছিল, ইন্টারন্যাশনাল ক্যারেক্টার। বাট রাইট নাও সব দলই তারা নিয়ে খেলা শুরু করছে। এরকম খেলতে থাকলে আওয়ামী লীগ একদিন যোগ দিবে, তারপরে তিনি সবার খেলার পাত্র হবেন। ওই রকম কিছুই ঘটে যাবে, যেটা হয়তো আমরা কল্পনাও করতেছি না। আমিও চাই সরকার যেটাই করেন, আপনারা নির্বাচনের বিষয়টা আসলে একটা ক্লিয়ার তারিখ ঘোষণা করে দিলে বিএনপি মনে হয় স্বস্তি পাবে, জাতীয় স্বস্তি পাবে। একবার ডিসেম্বর, এরপরে মার্চ, অমুকে কয় জুন, তো মানুষ তো বিভ্রান্তিতে আছে, তাই না? কেউ কেউ বলতেছে হাসিনার বিচার তো 18 বছর লাগবে। 18 বছর কি ক্ষমতা থাকবে? আসিফ নজরুল স্যারকে 5-10 বছর তোমরাই থাকো, মিঠাই খাই মন্ডা খাই না, উনি বলেন না, মানে অনেকে বলতেছে এরকম আর কি। তো কি মনে করেন যে আসলে কোন দিকে যাচ্ছে মানে ডক্টর ইউনূসের যেই সিদ্ধান্তগুলো? পলিটিক্যাল পার্টিরা আপনাকে ধরবে, এটাই তো স্বাভাবিক। মানুষ রাজনীতি করেই ক্ষমতায় যাইতে, অন্য কিছু না। দেখা যাক কি হয়। ভালো থাকুন। পোলাতো নয়, সে তো আগুনেরই গোলা। আর এই গোলার উত্তাপ সারা বাংলাদেশ দেখেছে। আওয়ামী লীগের আপুর দিয়া এই গোলার একটা প্রভাব গেছে। বাট এখন অনেকেই বুঝতে পারতেছে না যে সেকেন্ড গোলাটা যখন বের হবে এটা কার উপর দিয়ে যাবে। এটা যাবে জাতীয় নাগরিক পার্টির যেই প্রধান ক্যারেক্টারগুলো আছেন, সরকারের বাইরে উপদেষ্টা পদে যারা ছিলেন, এখনো রানিং আছেন, আর ভবিষ্যতে যারা এখানে আসবেন। সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে, বিভিন্ন কারণে আমরা ওনারে পছন্দ করি, অপছন্দ করি। ইলিয়াস ভাইয়ের সাথে আমার পার্সোনালি অনেক মানে সহমত হয়, দ্বিমত হয়। আমি কিন্তু ওনার সমালোচনাও করি, আমি আমার জায়গা থেকে করি। ভাই, আমার অনেকে গোষ্ঠী উদ্ধার করছেন, তারপরেও কিন্তু আমি ওনার অনেক সমালোচনাও করছি, রাইট? ওনারে হালকা নেওয়ার সুযোগ নাই। কেন তিনি ক্রমাগত ছাত্রদের উপর খেপছেন? আজকে তিনি আরেকটা স্ট্যাটাস দিয়েছেন, এটা বড় ভয়ঙ্কর স্ট্যাটাস, যাদের ছবি প্রকাশ করে দিয়েছেন। আমি পাশের দুজনকে গণলাম না, মাঝখানের 3 জন। একজনকে তিনি অলরেডি খেলতেছেন, তাকে নিয়ে, তিনি হচ্ছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাট এর বাহিরে নাহিদ এবং আসিফ মাহমুদ, এই দুজনকে ছবি পোস্ট করা ইলিয়াস যেই স্ট্যাটাস দিচ্ছেন, বোঝাই যাচ্ছে আগুনের গোলা। আগামী দিনের সময় মতো তিনি দেশ চোষার স্বাদ মিটাই দিবেন, হিসাব বুঝাই দিবেন। সাংবাদিক ইলিয়াস যখন কথা বলেন, এটা বাংলাদেশের এই মুহূর্তে ওনার হ্যাটার্স হোক, ফলোয়ার্স হোক, একটা জিনিস বিশ্বাস করে, এভিডেন্স নিয়ে কথা বলেন। ওনার কাছে পুইসা যায়, তাই না? এটা টেকনিক্যালি পুইসা যায়। আমাদের কাছে অনেক কিছু আসে, আমরা সাহস করে প্রকাশ করতে পারি না, ছোট মানুষ, ঠিক আছে? আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সম্প্রতি আসিফ মাহমুদ জুলাই নিয়ে একটা বই লিখছিল, যে মাতৃভূমি অথবা মৃত্যু। এই বইটার মোড়ক উন্মোচন উপলক্ষে গতকালকে আমরা দেখেছি আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অনেকে এখানে উপস্থিত হয়েছিলেন, এবং জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আহ্বায়ক আছেন আমাদের নাহিদ, সেও ছিল। এই ছবিটা প্রকাশ করা স্ক্রিনে আপনারা দেখছেন, তিনি লিখছেন, আগে মাথা অনেক গরম করে ফেলতাম। এই অনলাইন মিডিয়াতে বা মিডিয়া জগতে মাথা গরম সাংবাদিক কিন্তু একমাত্র ইলিয়াসই। তো তিনি বলছেন যে আগে মাথা অনেক গরম করে ফেলতাম, এখন এক পোস্ট করতে গেলে 3 বার চিন্তা করি, কারণ যারা ক্ষমতায় আছে তাদেরকে তিনি অনেককেই ভালোবাসেন, এই কারণে চিন্তাটা করেন। এটা আমরাও বুঝি। তারপর তিনি লিখছেন, অনেক কিছু বলতে ইচ্ছে করছে, বললাম না, আলটিমেটাম দিচ্ছেন। সময় এলে, তার মানে তার ভিতরে যে গোলাটা, এটা অপেক্ষা করতেছে ভিতর থেকে বের হওয়ার জন্য। এই গোলাটা তিনি বললেন কি, যে সময় এলে প্রথম আলো আর আসিফ নজরুলের দেশ চোষার হিসাব বুঝিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন? সাংবাদিক ইলিয়াসের প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে বড় লড়াই যারা করতেছেন পিনাকি আর সাংবাদিক ইলিয়াস। বাট প্রথম আলো এবং ডেইলি স্টারের সবচেয়ে বড় সহযোগী বা যারা এটার সেফটি ইস্যু মেকশিওর করছেন সরকারে থাকার কারণে আসিফ নজরুল ইসলাম, তিনি প্রথম আলোর খুবই
ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত। এই কারণে কিন্তু আসিফ নজরুল স্যারের উপরে ইলিয়াসের রাগ আছে। প্রথম আলোর উপরে তারা 2-3 বার জিয়াফত করতে চাইছে, আমি আবার ওটার পক্ষে না। আমি এটার পক্ষে না, বললাম না যে ইলিয়াস ভাইয়ের সাথে অনেক কিছু আমার পক্ষে আছে, বিপক্ষে আছে। যে একটা প্রতিষ্ঠান ঘুরাই দেওয়া, সেখানে হাজার হাজার মানুষ ভাই কাজ করে, একটা প্রতিষ্ঠান বন্ধ হলে হাজার হাজার মানুষ রাস্তায় নেওয়া যাবে, আমি তো আর খাওয়াবো না, তাই না? তো তাদের অনেক কিছু আমার পছন্দ না, এটা আমি বললাম। আবার অনেক কিছু মনে হচ্ছে যৌক্তিক। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির প্রতি যে মানুষের আশা আকাঙ্ক্ষা, তাদেরকে নিয়ে আমরা যা ভাবতাম, বাট এখন যা দেখছি, কথাবার্তা, চালচলন, বিভিন্ন অঙ্গভঙ্গি, প্রত্যেকটা রাজনৈতিক দলকে খাটো করার যে দেখার একটা তাদের স্ট্র্যাটেজি, এগুলো মানুষের কাছে, আপনি বিশ্বাস করেন, মুখ দিয়া বলতেছে না মানুষ। কেন? বাক স্বাধীনতা কামে থাকলেও, নামে থাকলেও কামে মানুষ ভয় পায়। এখনো চিন্তা করে যে আসিফ নজরুল স্যারের নিয়া, এই যে আমি ভিডিও বানাচ্ছি, আমার অনেকে বলেন আওয়ামী লীগের সময় মারা খাইয়া তোমার মানে হোশ জ্ঞান ফিরে নাই, তুমি আবার রানিং সরকার নিয়ে সমালোচনা করছো। দেখেন, আমরা ক্রিটিক্স, সমালোচনা 2 কারণে করা হয়। একটা হচ্ছে আপনাকে শুধরানোর জন্য, আর একটা হচ্ছে আপনাকে ডুবানোর জন্য। আমি আমার জায়গা থেকে যেটা সরকারের ভালো কাজ, এটার প্রশংসা করি। যেটা সমালোচনার, এটা সমালোচনা করি আপনাকে শুধরানোর জন্য। তো ক্ষমতায় থাকলে, আমি আমার আগে আরেকটা ভিডিওতে বলছি, যে ক্ষমতার চেয়ারে বসে তিনি সমালোচনা নিতে পারেন না। যেমন সার্জিস্ট্রি দেখেন, যেই জনগণ তার পিছনে আছে তাদেরকে তিনি বলছেন একটাই স্ট্যান্ডার্ড নেন। খেপা গেছে কেন? হেলিকপ্টার চড়ানিয়া আসিয়ার মৃত্যুর আগে পরের ইস্যুতে। ধৈর্য হারালে হবে না। আপনি রাজনীতি করতে আসছেন, গায়ের চামড়া অনেক মোটো। এই যে শেখ হাসিনাকে নিয়া ভিপিনুর যেই পরিমাণ কথাবার্তা বলতো, এই দেশে অন্যরা বলতো শেখ হাসিনার আমলে, কিছু কিন্তু তিনি হজম করতেন বিশ্বকে দেখানোর জন্য, যে দেখো। আমাদের কাছে আশ্চর্য লাগতো যে বিপিনুর এত কথা, কোনি হাসিনা এই হাসিনা বলে কেমনি টিকা রয়েছে ভাই। কিছু তিনি দেখাইতেনও, জনগণকে বুঝাইতেন যে দেখো, আমার সমালোচনাকারীরা, আমি তাদের ধরি না। গণতন্ত্র আছে, ডেমোক্রেসি। এখন আমাদের যে ছাত্র উপদেষ্টারা আছেন বা ছাত্ররা আছেন বিভিন্ন জায়গায়, তাদের বিরুদ্ধে সমালোচনা করতে অনেকে ভয় পান, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। যেটা যৌক্তিক, যেটা সঠিক, এটা বলতে হবে কাউকে না কাউকে। আমরা চাই বাংলাদেশ সঠিক পথে আগুক, বিএনপির হাতে আগাক, জামাতের পথে আগাক, জাতীয় নাগরিক পার্টির পথে। জারি দিয়া দেশের উন্নতি হবে, মানুষ নিরাপত্তা পাবে, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে, তার হাতেই বাংলাদেশ যাবে। জনগণ ডিসাইড করবে নির্বাচনের মাধ্যমে। আর যারা ক্ষমতায় আসার পরে লুটপাটকারী, রাষ্ট্রকে মানে রাষ্ট্র ব্যবস্থাকে ইউজ করা, পুলিশকে ব্যবস্থাকে ইউজ করা গুন্ডামি পান্ডামি করবেন, পুলিশেরও সবক হয়েছে, সামনের থেকে 10 গুণ সবক আবার হইয়া যাবে যদি এখন কোনো পুলিশ বিএনপি পন্থী হইয়া অন্যায় অত্যাচার চালায়। এই দেশে পুলিশের যে পরিণতি একবার দেখছি, বিশ্বাস করেন আওয়ামী লীগের থেকে 10 গুণ খারাপ পরিণতি করবে, কারণ আওয়ামী লীগরে অনেকে চিনেন, এটাই বাস্তব। আবার যে সরকার এরকম লুটপাটকারী, মানুষের উপর বাক স্বাধীনতার উপর হাত দিবে, কথা বললে, সমালোচনা করলে জেল জুলুম, এই সরকারের পরিণতি আরো খারাপ হবে। কারণ বাংলাদেশে একবার যেটা ঘটা যায়, এর 3 গুণ পরের ধাপে ঘটে। সো আমরা চাই সবাই বিষয়গুলোকে অবজার্ভ করবেন, ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে, পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে। সাংবাদিক ইলিয়াসের এই ধরনের ভূমিকা, এটা কিন্তু তাদের জন্য আকাশে কালো মেঘ ঘোরাফেরা করতেছে। এক মুহূর্ত লাগবে, বাংলাদেশে মুখ দেখাইতে পারবেন না যদি এমন কিছু কইরা থাকেন যেটার এভিডেন্স আছে আর সাংবাদিক ইলিয়াসের হাতে পৌঁছে গেছে। ভালো থাকুন।